সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় বিদেশ চেষ্টা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা, মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক, জানালেন ওবায়দুল কাদের। বিএনপিকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর পরামর্শ। সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে শনিবার সন্ধ্যায়। রাজনৈতিক অঙ্গনে শোক, তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি, বললেন সহযোদ্ধারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। বিশ্বের অব্যাহত সমর্থনের পরও ভোটকে প্রশ্নবিদ্ধ করতে অপতৎপরতা, মন্তব্য বিশ্লেষকদের। এবং একাদশ জাতীয় সংসদেও বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি। মন্ত্রী হবেন না দলের কেউ, ভাবমূর্তি ফিরে আসবে মত নেতাদের। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সম্পাদকীয়তে। আমরা জানি যে আমাদের এই সম্পাদকীয়তে দিনের প্রধান খবরগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো সেই ক্ষেত্রে একটি প্রধান খবর হচ্ছে, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন। এর পাশাপাশি আরও একটি খবর, যেটি হচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি আজকে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন এবং তিনি বলছেন যে সরকারের যে সোমবার যে সরকার গঠিত হচ্ছে, মন্ত্রিপরিষদ গঠিত হচ্ছে, সেখানে জাতীয় পার্টির কেউ মন্ত্রিত্ব করবেন না এবং সেখানে তিনি বিরোধী দল নেতা হবেন এবং পদাধিকার বলে কো চেয়ারম্যান তিনি বিরোধী দলে যে মানে তার পরের জনের দায়িত্ব পালন করবেন। তো এগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তাই আমি প্রথমেই ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে আসতে চাই এবং প্রথমেই যে বিদেশ চেষ্টা, যেটাকে আমরা নাম দিয়েছি, শিরোনাম দিয়েছি, সেই প্রসঙ্গেই আসতে চাই। তো সেই জায়গাতে যাওয়ার আগে এই ঘটনাগুলো ঘটার পরে সম্প্রতি যে বিভিন্ন বিশ্লেষকরা যে প্রসঙ্গগুলো তুলে আনছেন, সেটি যদি আমি একটু সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে মনে হয় যে আলোচনায় যেতে আমাদের সুবিধা হবে। একটি কথা যেটি বলা হচ্ছে যে ওনারা বিশ্লেষকরা যেটি বলছেন, সেটি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যখন অভিনন্দন বার্তা আসছে, তখন একমাত্র মার্কিন রাষ্ট্রদূতই, সেটি হচ্ছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি রুদ্ধদ্বার বৈঠক করছেন। সেটিকে তারা কেউ মনে করছেন যে সেটি জনগণ যে রায় দিয়েছে সেটিকে এক ধরনের অসম্মান জানানো বলে তারা মনে করছেন। আরেকটি তারা বলছেন, সেটি হচ্ছে যে দুটি বিষয়, একটি হচ্ছে যে বিএনপির যে উদ্দেশ্য এবং মার্কিন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে সারা বিশ্বে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ওয়ার অন টেরর বা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের যে যুদ্ধের কথা তারা বলে থাকেন। অন্যদিকে জামাত সহ অন্যান্য জঙ্গি সংগঠনের সাথে বিএনপি এবং তাদের জোট থাকার পরেও সেখানে তাদেরকে সমর্থন দেওয়া বা তাদের হয়ে কথা বলা বা তাদের হয়ে কাজ করে তারা আসলে দ্বিমুখী আচরণ করছেন, সেটাও আসলে কেউ বলছেন। তো এই বিশ্লেষকদের এই কথাগুলোকে সামনে রেখে আমি ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে আসতে চাই যে আপনার বিশ্লেষণে কি বলে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে তৎপরতা, সেই তৎপরতার আসল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আপনারা আজকের আলোচনার বিষয় যেটি চিহ্নিত করেছেন, বলেছেন বিদেশ চেষ্টা। প্রথমেই সেটি যে স্বদেশ ভুলে গিয়ে যদি বিদেশের দিকে আমরা যাই, তাহলে তো প্রথমেই প্রশ্ন আসবে, তাহলে আমাদের জনগণের প্রতি আমাদের দায়িত্ব পালন করছি কিনা, দেশের প্রতি আমরা দায়িত্ব পালন করছি কিনা। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচন সবাই অংশগ্রহণ করেছেন। প্রায় 39টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 1800-র উপর প্রার্থী ছিলেন এবং 40,000-এর উপর পোলিং সেন্টার ছিল। এবং নির্বাচন ফলাফল ঘোষণার পর বিদেশি রাষ্ট্রসমূহ এবং তাদের যে
প্রধানরা তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দলের এই বিজয় এবং তিনি যে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং এই নির্বাচনে আমি যেটা মনে করি যে 288 আসন পেয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট, কিন্তু আমার যেটি ধারণা যে 288 জন জেতেননি, জিতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তার যে দূরদর্শিতা, তার যে কৌশল, এবং তিনি বিগত সরকারের থেকে তিনি যে অঙ্গীকারগুলো পূরণ করেছেন তার জনগণের কাছে, এবং দেশকে যে একটা উন্নয়নের ধারায় তিনি নিয়ে গেছেন, দেশের ভিতরের মানুষ সন্তুষ্ট, বিদেশে যারা আছেন তারাও সন্তুষ্ট, তারই একটি বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে এই নির্বাচনের পর যে বিদেশি পর্যটক যারা বিদেশি পর্যবেক্ষক যারা এসেছিলেন তাদের মিডিয়াতে তো নিশ্চয়ই আমরা সবাই জানি তারা কি বলেছেন, তাদের সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন নিয়ে। এবং বিদেশি যে সরকার প্রধানরা আপনার চীন, রাশিয়া, ভারত এবং মধ্যপ্রাচ্য থেকে আমাদের সৌদি আরব, ইরান এবং সবাই মিলে তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং এই অভিনন্দনটি তার কিন্তু তিনি নিজে অর্জন করেছেন। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, আমরা যদি বলি সমসাময়িক ডেমোক্রেটিক রাজনীতিতে 4 বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং 3 বার একাধারে, মানে 3 বার বিরামহীনভাবে এই নির্বাচনে জয়ী হয়ে তিনি একটি বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড সৃষ্টি করেছেন। আর সবচেয়ে বড় যেটি সেটি হলো যে এই নির্বাচনে বিএনপির যে পরাজয় বা ভরাডুবি বলতে পারি আমরা, সেটি কিন্তু একদিকে যেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, অন্যদিকে কিন্তু বিএনপির তাদের যে অপ্রস্তুত অবস্থা, তাদের নেতৃত্বহীন অবস্থা, তাদের নিজেদের ভিতরে সমন্বয়হীনতা এবং বিগত সময়ে যে রাজনীতিতে তারা যে ভুলগুলো করেছেন, যেমন ধরেন 14ই ফেব্রুয়ারি নির্বাচনকে তারা বয়কট করেছেন এবং বানচাল করার জন্য সারা দেশে অগ্নিসংযোগ করেছেন, মানুষ হত্যা করেছেন। 21শে আগস্ট আজকের যিনি প্রধানমন্ত্রী, তাকে সরকারে থাকাকালীন অবস্থায় শীর্ষ পর্যায়ে বৈঠক করে তাকে হত্যা করার যে পরিকল্পনা তারা নিয়েছিলেন, এই সব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং তাদের সময়ে যে হাওয়া ভবনের যে দুর্নীতি এবং এই প্রত্যেকটি ঘটনা কিন্তু তাদেরকে আজকের এই যে তাদের যে একটি ভরাডুবি অবস্থা, অনেকে বলেন এই খাদের কিনারে দাঁড়িয়ে আছেন তারা। এবং তাদের মধ্যে আরেকটি বড় যেটি সেটি হলো যে যখন ঐক্যফ্রন্ট তারা তৈরি করলেন, সেই সময়ে একসময় আমরা জানতাম 1/11-এর সময় সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার তারা -2 থিওরি নিয়ে আলোচনা করছিলেন, অর্থাৎ 2 নেত্রীকে বাদ দেবেন। আজকে দেখুন বিএনপির ভিতরে বিএনপির নেতাকর্মীরাই কিন্তু তাদের -2 থিওরি তারা বাস্তবায়ন করেছেন। তাদের শীর্ষ নেত্রী, তাকে জেলখানায় রেখেছেন, তিনি জেলখানায় দণ্ডপ্রাপ্ত আসামি, এবং সেই হিসাবে তাকে বাদ দিয়ে নির্বাচনে গিয়েছেন। তারা প্রথমে বলেছেন তাকে বাদ দিয়ে নির্বাচনে যাবেন না। আরেকজন পলাতক দণ্ডপ্রাপ্ত যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া, তিনি দেশে আসেননি এবং নির্বাচনে তিনি যে মনোনয়ন বাণিজ্য নিয়ে মিডিয়াতে এবং দলের ভিতরে যে আলোচনাগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরোভাবেই এই দলটি নির্বাচনে পর্যুদস্ত হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এখন এই জনগণের প্রত্যাখ্যাত হয়ে তারা আজকে বিদেশের কাছে তারা নালিশ নিয়ে যাচ্ছেন। একদিকে যেটি জনগণের রায়ের প্রতি তাদের একটা অশ্রদ্ধা, অপরদিকে
এই নির্বাচন যেটি হয়ে গিয়েছে এবং যে নির্বাচনটিকে আজকে বিশ্বব্যাপী নির্বাচনটিকে একটি অভিজ্ঞতা এবং নূতন একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা সুযোগ জনগণ আজকে অনুভব করছেন, সেই মুহূর্তে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস, অপতৎপরতা। এবং আমি মনে করি এর মধ্য দিয়ে বিএনপি আবার নতুন করে প্রমাণ করলো তারা দেশের মানুষকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের রাজনীতি নিয়ে তাদের সেই ধরনের তাদের কোনো কমিটমেন্ট নেই। তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যে এবং যে কোনোভাবে ক্ষমতাকে ব্যবহার করার জন্য তাদের যে প্রক্রিয়া, সেটি আবার জনগণের কাছে এই তৎপরতার মধ্যে প্রকাশিত হয়েছে। আমি মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আপনারা আজকে গণমাধ্যম সেখানে গিয়েছিল, তো কেউ আসলে কথা বলেননি আজকে। আপনারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে এই যে বৈঠক করছেন, তাদেরকে আসলে কি বলতে যাচ্ছেন, বা সেখানে এই বৈঠকগুলো আসলে উদ্দেশ্য কি? তাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি, আপনাকে ধন্যবাদ, সেটা হলো যে কোনো একটি দেশে যদি এই কি বলে টেলিভিশন, রেডিও, পেপার কোনো পক্ষে থাকে, একটি বিশেষ পক্ষে, তাহলে মিথ্যাকে সত্য বানানো সহজ ব্যাপার। এটাই মূলত আমরা বলতে চাচ্ছি সেখানটায়। কারণ হচ্ছে আপনি এতগুলো হেডলাইন আজকে করলেন, তার মধ্যে থেকে পিক অ্যান্ড চুজ করে নিলেন যে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি কথা বলতে গেল কেন? কেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ওবায়দুল কাদের সাহেব কথা বলেন নাই নির্বাচনের আগে? মার্কিন রাষ্ট্রদূত তাদের কাছে যান নাই নির্বাচনের পরবর্তীতে আবার কূটনীতিকদের ব্রিফ করেন নাই আওয়ামী লীগের এই সরকার, বর্তমান সরকার তো এখনো বহাল আছে। নতুন শপথের পরে, মন্ত্রিসভার শপথের পরে পরিবর্তিত সরকার হবে, নতুন সরকার না, পরিবর্তিত সরকার। কারণ সরকার বহাল থেকেই তো নির্বাচনটা হচ্ছে। তারা কূটনীতিকদেরকে ব্রিফ করছেন না, তারা গিয়ে বলছেন না যে আমরা ষড়যন্ত্র করছি, আমরা আইএসআই থেকে টাকা এনেছি, আমরা এই করেছি ওই করেছি, তো তখন দোষ হয় না? মির্জা আলমগীর কেন গেল, এটা একটা গভীর উদ্বেগের এবং দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এজন্যই বললাম যে পক্ষে যদি থাকে টেলিভিশন, রেডিও, পেপার, মিথ্যাকে সত্য বানানো খুবই সহজ ব্যাপার। একদম সকল মিডিয়াই তো আসবে, মিডিয়া আসার মতোই তো ব্যাপার। বিবিসি তো আবার ভোট চুরি হাতে নাতে ধরে দেখিয়েছে। সে বিবিসিকে তো আজকে প্রধানমন্ত্রী প্রচন্ড রকম ভাবে আক্রমণাত্মক ভাষায় বলেছেন এবং এটা মিথ্যা, সেই কথাও বলেছেন। যে মিটিং এর কথা বলছেন, সেই মিটিং নিয়ে কাদের কল্লোল বিবিসি সাংবাদিক, না ঠিক আছে, তো প্রধান স্টোরি এবং আমাদের গণমাধ্যমেও আমি তো বললাম সেটা। আমি তো বিবিসি কিংবা সিবিসি, ডিবিসি কাউকে বাদ দেইনি, সবাইকে একত্র করেই তো আমি বলেছি। অবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি দেখেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বগল দাবা করা হয়েছে 10টা বছরে খুব সুচারু পরিকল্পনার মধ্য দিয়ে। আপনার যদি দেখেন, এই যে বিদেশি মিডিয়ার কথা বললেন আপনি, এশিয়ান এজ পত্রিকায় ভারতভূষণ একজন সিনিয়র সাংবাদিক, উনি লিখেছেন, মানবজমিন.com যান, পাবেন সর্বশেষ খবরটি, যে সেখানে বলা হয়েছে যে ভারতের এইখানের যে রয়ের স্টেশন ম্যানেজার, সে এই 30শে ডিসেম্বরের নির্বাচনের এই সকল যত কৌশল ভেতরে ভেতরে হয়েছে তার সঙ্গে জড়িত ছিল এবং সেও অবাক যে এত সুচারুভাবে কিভাবে সম্পন্ন করলো। আগের রাতে ভোট সব সম্পন্ন শেষ হয়ে গেল, পরদিন শুধু গণনা করা হলো এবং কোনো রকমের প্রতিবাদ বা কোনো কিছুর সুযোগ বা মিনিমাম প্রমাণ রাখা হলো না। আছে তো মিডিয়ায় তো কত রকমের কথা আছে, এখন পিক অ্যান্ড চুজ করলে তো হবে না। ওয়াশিংটন পোস্ট কি লিখেছে, নিউ ইয়র্ক টাইমস কি লিখেছে, সিএনএন কি বলেছে, আল জাজিরা কি বলছে, হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে, সেগুলো তো আমাদের মিডিয়ায় আলোচনা কম হচ্ছে। আমি আলাল ভাই একটু গত যে ভোট হলো, সেই ভোটের পরে বিএনপি যেটা হচ্ছে যে প্রধান যাদের অংশগ্রহণ, প্রধান যারা হচ্ছেন ভোটের মাঠের প্রধান যারা খেলোয়াড়, ভোটের পরে তাদের আসলে মিডিয়া কি তৎপরতা দেখতে পেয়েছে, যেটা নিয়ে আসলে রিপোর্ট করবে। গতকাল আপনারা ইসিতে গিয়েছেন, সেটা নিয়ে করেছি, আমরা রিপোর্ট করেছি। এখন আপনারা সেখানে গিয়েছেন এবং ভোটই এখন আলোচনায়, তো সেইখানে কি এই বিষয়টাকে সামনে নিয়ে আসা এবং বিএনপি কেন মির্জা আলমগীর যে ভোটের জন্য এখানে গেছেন, এটা আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে? একটু বলেন তো, আছে কিনা যে এই ভোটের ব্যাপারে নালিশ করতে গেছে? না, ভোটের ব্যাপার সেটি আমি জানতে চাচ্ছি, কেন গিয়েছে? না, কেন গিয়েছে ওটা তো মির্জা আলমগীর ভালো বলতে পারবেন, বা এটা আপনাদের কাজ, মিডিয়ার কাজ। সেটাই আমরা জিজ্ঞেস করছি, মিডিয়ার অংশ হিসেবে সেটা আমরা জিজ্ঞেস করছি। আমাকে কেন জিজ্ঞেস করবেন? আমি তো দলের পক্ষে বায়াস হয়েও তো বলতে পারি। আপনাদের কাজ হচ্ছে একটা অনুসন্ধানী প্রতিবেদক লাগিয়ে আমরা ভেতরের খবর বের করা। তারা কথা বলেছেন, বিশেষজ্ঞ বলতে কেউ নেই। আপনাকে জানতে চাচ্ছি, আপনার ওই দলের লোক, বিশেষজ্ঞরা সময়ে সময়ে খোলস পরিবর্তন করে। আমরা তো এই দেশেই দেখেছি, এইখানেই দেখেছি যে ডক্টর কামাল হোসেন সাংবাদিকদেরকে একদিন খামোশ বলেছেন, এজন্য রাস্তায় দাঁড়িয়ে সরকারের আশীর্বাদ পুষ্ট সাংবাদিকরা দাঁড়িয়ে প্রচন্ড রকম তারস্বরে প্রতিবাদ করেছেন।
তার পরবর্তীতে যখন আবার সাংবাদিককে গ্রেফতার করা হলো এবং সাংবাদিকের উপর পিটুনি দেওয়া হলো, তখন আবার তাদেরকে রাস্তায় দেখি না। তো এর ঊর্ধ্বে উঠে যদি আপনারা একটা অনুসন্ধানী প্রতিবেদন করে এটা সত্য বের করতে পারেন যে ওইটাই নালিশ করতে গেছে, তখন সেইটা নিয়ে তর্ক বিতর্ক বা আত্মপক্ষ সমর্থন করা যায়। তার আগে পর্যন্ত করা এটা বৃথা। এখন যেটা দাঁড়িয়েছে অবস্থাটা, সেটা হচ্ছে যে সব কিছুকে একদিকে ঠেলে রেখে আপাত সুবিধার কারণে আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিচ্ছি, এতে আপাত ভালো হতে পারে, কিন্তু এটার মানে সুদূর প্রসারী ফলটা কি হবে সেটা নিয়ে কিন্তু চিন্তা করার উচিত। কোন কোন মিডিয়ার অন্তত উচিত। সবাই না, আমাকে প্রশ্ন করলে আমি তো বললাম, আমি প্রশ্ন করলে সেটা তো পার্টিজান রিপ্লাই হবে। আমি তো দলীয় মানুষ, আমি তো ডিফেন্ড করতে চাবো। আপনারা অনুসন্ধানী প্রতিবেদক দিয়ে ওই যে প্রতিবেদনটির কথা আমি বললাম এশিয়ানেজের, সেরকম অনুসন্ধানী একটা প্রতিবেদন দিয়ে বের করেন যে মির্জা ফখরুল ইসলাম ওখানে কেন নালিশ করতে গেল, তাইলেই না ভোটারদের প্রতি অসম্মান জানানো হয়েছে এটা বলা যাবে। তার আগে পর্যন্ত তো বলা যাবে না, তার আগে পর্যন্ত বলা যাবে না। কারণ এর আগে তো মার্কিন রাষ্ট্রদূত বিএনপি অফিসেও এসেছিলেন, গুলশানের চেয়ারপারসনের অফিসে। আবার ভোটের আগে আগে তিনি নির্বাচন কমিশনেও দুবার গিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের অফিসেও গিয়েছিলেন। তখন তো আমরা প্রশ্ন করি নাই যে আমেরিকার সঙ্গে কি হলো। কম্পিটিশনটা যখন শুরু হলো জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে, যে ভারত আগে সমর্থন জানাবে সঙ্গে সঙ্গে নাকি চায়না আগে জানাবে, প্রতিযোগিতা আমরা দেখলাম যে চাইনিজ অ্যাম্বাসাডার কখনো, যেটা হয় না বাংলাদেশের ইতিহাসে দেখি নাই, ফুল নিয়ে গিয়ে অভিনন্দন জানালেন, ভালো কথা। ভারত সঙ্গে সঙ্গে এটাকে ওভারকাম করার জন্য তাদের প্রধানমন্ত্রীকে দিয়ে ফোন করালেন, ভালো কথা। আমরা তো প্রতিবাদ করি নাই কোনোটারই যে না আপনারা কেন করলেন এটা, সেগুলো হচ্ছে। আবার যারা অনুসন্ধানী, সত্য অনুসন্ধানী সাংবাদিক, তাদের কথায় এবং তাদের রিপোর্টে কিন্তু বিষয়গুলো ফুটে উঠেছে, যেগুলোর উদাহরণ আমি দিলাম, তারাও সেইগুলো বলেছে। শুধু আমাদের দেশের মধ্যে যখন দেখি যে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এই কারণে যে তিনি খুলনা এক আসনে ভোট বেশি হয়েছে সেই রিপোর্টটি করেছিলেন, এই জন্য পরবর্তীতে দেখা গেল না রিপোর্টটি সত্যি, রিটার্নিং অফিসার ওটা ঘোষণা করেছেন, পরবর্তীতে সেটা তারা আবার যে ভুল স্বীকারটা করার সেটা না করে কাগজে সেটা সংশোধন করে দিয়েছেন। এটা প্রমাণিত হওয়ার পরে তাকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন, মামলা কিন্তু ওঠে নাই। সেটা নিয়ে কিন্তু আমরা সাংবাদিকদেরকে দেখি নাই প্রতিবাদ। অনেক সাংবাদিক কথা বলেছেন, না কথা বলেছেন না, রাস্তায় প্রতিবাদ করতে দেখি নাই। কিন্তু ডক্টর কামাল হোসেনের এক খামোশের কারণে আমরা দেখেছি প্রচন্ড রকমের প্রতিবাদ, প্রচন্ড রকমের সাংঘাতিক রকমের প্রতিবাদ। তো এই ধরনের যখন হয় তখন মনে করতে হবে যে এই যে সব কিছু যদি পার্টিজান হয়ে যায়, তাহলে তো মানুষের বলার এবং ইসের জায়গাটা খুব থাকবে না। আমি বিএনপির পক্ষে বলবো, আরেকজন আওয়ামী লীগের পক্ষে বলবে, এইটাই যদি চলতে থাকে এবং সেখানে মাঝখানে যাদেরকে নির্ভরশীল জায়গাগুলো আমরা মনে করি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং এই সংবাদ মাধ্যমকে, সেই জায়গাগুলো যদি একপেশে হয়ে যায়, এটা আপাতত একটা আনন্দ থাকতে পারে, কিন্তু দেশের জন্য ভবিষ্যতে আনন্দটা বিষণ্ণতায় পরিণত হতে পারে, সেটাও চিন্তায় রাখা উচিত। ইতিহাস কিন্তু তাই বলে। একটা কাকতালীয় ব্যাপার আপনি দেখেন যে সেই 1973 সনের নির্বাচনে, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, 1973 সনের নির্বাচনেও কিন্তু বিরোধী দলকে 7টি আসন দেওয়া হয়েছিল। এবং তখনকার ঘটনাগুলো কিন্তু কিছু কিছু ঘটনা বড় মাপের কিন্তু তখনকারও ছিল। হেলিকপ্টারে করে ব্যালট বাক্স এনে ঢাকায় বসে গণনা করা হয়েছে, প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়েছে, এরকম তখনও 7টি আসন দেওয়া হয়েছিল। এবারও মূল বিরোধী দল বলতে যাদেরকে বোঝায় বা ফ্রন্ট বা জোট, তাদেরকে 7টি আসনই দেওয়া হয়েছে। এটা কাকতালীয় ব্যাপার হতে পারে, আমি জানি না। আবার একটা দেখেন যে নির্বাচনের মধ্যে কত ধরনের অনিয়ম হয়েছে, যে সিলেটে 54 জন নির্বাচনী কর্মকর্তা, যাদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তাদেরকে তাদের সম্মানী ভাতাটা ওই দিনের জন্য না দিয়ে ইউএনও অ্যাজ রিটার্নিং অফিসার তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে রেখেছেন। আই হ্যাভ দি ডকুমেন্ট। তার অর্থ হচ্ছে কি যে একটা শক্তি মিলে সব জিনিসগুলোকে কুক্ষিগত করে আরেক শ্রেণীর মানুষকে ধ্বংস করার একটা উন্মত্ততায় মেতে উঠেছেন এবং সেই জন্য স্টেট মেশিনারিগুলোকে পুরোপুরিভাবে ব্যবহার করছেন। সেই জায়গাটায় আমরা আশা করব যে সত্যিকার অর্থে মিডিয়া যারা আছে তাদের মধ্যে অন্তত মানে এমন একটা গভীর অনুসন্ধানী দৃষ্টি থাকা উচিত, যাতে হ্যাঁ নিরপেক্ষতার কাছাকাছি অন্তত পৌঁছানো যায়। মেলাইন করার চেষ্টাটা সবসময় করা ঠিক না। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে হয়তো পরে এই প্রশ্ন নিয়ে আসবো, সেটি হচ্ছে যে যেটি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন যে আপনারা মানে ভোটের পরে আপনাদের যে অভাব অভিযোগ আছে, যেগুলি কথা বলছেন, সেগুলো নিয়ে তো আপনারা জনগণের কাছে যেতে পারতেন। সেই ধরনের কোনো দৃষ্টান্ত কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। সেই প্রসঙ্গে আপনি কি বলবেন সেটা আমি পরে যাব। আমি একটু ফখরুল ইমাম এমপি আপনার কাছে আসতে চাই। এই প্রসঙ্গে হয়তো আপনি কিছু বলবেন, কিন্তু আমি যেই প্রসঙ্গে আসতে চাই সেটি হচ্ছে যে আপনারা
আজকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, গতবার আপনারা ইসেই ছিলেন, মানে বিরোধী দলেই ছিলেন, আজকে বিবৃতি দেওয়া হয়েছে যে আপনাদের মন্ত্রিত্ব আপনারা নিচ্ছেন না। কিন্তু গতকাল আবার যখন আপনাদের সংসদীয় দলের বৈঠক হয়, সেখানে কিন্তু বলা হয়েছিল যে মহাজোটের মাধ্যমে আপনাদেরকে মানে বিপুলভাবে জনগণ ভোট দিয়েছে এবং সেখানে সরকারে থাকার জন্যই ভোট দেওয়া হয়েছে। তো হোসেন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত থাকবে নাকি আপনাদের সম্মিলিত যারা এমপি আছেন তাদের সিদ্ধান্ত, মানে নাকি দুটো আসলে চেঞ্জ হবে, কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। ব্যাপার হলো যে আমরা তো মহাজোটে ছিলাম, এটা অস্বীকার করার কিছু নাই তো। এবং 14 দল, আওয়ামী লীগ যখন 14 দলের সঙ্গে আপনার জোট করেছিল, ওটাকে 14 দল জোট বলা হতো। আমরা যখন আসলাম তখন একে মহাজোট বলা হলো। এবং নির্বাচন কমিশনও আমার মনে হয় এটা রেফারেন্স দিয়েছে তারা, যে মহাজোটে আমরা ইলেকশন করছি। তো মহাজোটে ইলেকশন করার পর দেখেন এখন 288 সিট মহাজোট পেয়েছে। তো যাই হোক, আমরা একটু কনফিউশনে ছিলাম যে মহাজোটের, এখন কথা হচ্ছে যে মহাজোটের ডিসিশনগুলো যে মহাজোট নেত্রী আছে উনি তো নেবেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে। ইতিমধ্যে আমাদের গত পরশু দিন ছিল শপথের দিন। সেই দিন আমরা ভাবলাম যে একটা পার্লামেন্টারি পার্টির মিটিং প্রথম করে এখানে কিছু ডিসকাশন করা যায় কিনা। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ওনার আসার কথা ছিল 3টার সময় শপথ নেওয়া, উনি আসতে পারেন না, এই শরীরটা খারাপ ছিল। তা আমরা বসেছিলাম, বসে ওই কথাগুলি আলাপ হচ্ছিল যে আমাদের কি করণীয়। গতবার তো আমরা বিরোধী দলে ছিলাম, গতবার তো মহাজোটের ইলেকশন করিনি আমরা, গতবার আমরা করেছিলাম সমঝোতার ইলেকশন। যাই হোক, এবার মহাজোটের ইলেকশন করেছি, সুতরাং মহাজোটে এটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে, যেহেতু স্পেস ইজ ভেরি লিমিটেড, মাত্র 88 থেকে 12টা স্পেস আছে। তখন আমরা এটা ডিসকাশন করেছি যে আমাদের কি করা উচিত। এটা আমরা যেহেতু আজকে প্রেসিডেন্ট এরশাদ সাহেব আসেন নাই, উনি আসলে পরে, উনি শপথ নিলে পরে আমরা এই ডিসকাশনটা ফুলফিল করব। আজকে তো উনি একটা মেসেজ দিয়ে দিয়েছেন, এটাতে আমরা সবাই খুশি, আমরা বিরোধী দল করব এবং আরও খুশি যে আমাদের কোনো মন্ত্রিত্বর থাকবে না, আমাদের দল থেকে কেউ মন্ত্রী হবে না। সুতরাং আমরা চেষ্টা করব যে বিরোধী দলের যে ভূমিকা বা দায়িত্ব আমাদের উপরে পড়বে সেটা আমরা পালন করার চেষ্টা করব। এখন আমাদের একটা হয়েছে কি, আমাদের কিন্তু এই আপনার বিরোধী দলের নেতা, বিরোধী দলের উপনেতা, চিফ হুইপ বিন্দু ঠিক করতে গেলে একটা পার্লামেন্টারি পার্টির মিটিং হতে হয়। যেহেতু আমাদের চেয়ারম্যান উনি এখনও শপথ নেন নাই, আমরা আশা করছি শপথ নেওয়ার পরে আমরা প্রথম মিটিং করব পার্লামেন্টারি মিটিংয়ে, এবং ওনার যে আজকের যে স্টেটমেন্টটা সেটা আমরা বাস্তবায়ন করব। এটা হলো একটা দিক। আর এটা কি বলেছিলেন আপনি? যেটা নিয়ে বলা হচ্ছে যে বিদেশ চেষ্টা। এখন দেখেন, আলাল সাহেব তো অনেক কথা বলে গেলেন, এখন আমি যদি দল করি, আমার দল কোথায় কোথায় যায় তা আমাকে জানতে হবে। দল তো একা করা যায় না কোনো সময়। আমার মহাসচিব, যেমন আজকে আমার প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমার বিরোধী দলে থাকবো, এটা আমরা জানি, সবাই ওন করেছে। এখন যদি লুকিয়ে উনি যান, যেটা আলাদা কথা, লুকিয়ে গেছেন কিনা আমি জানি না, কারণ এটা মিডিয়াতে অনেক ব্যাপকভাবে এসছে। এখন বিদেশিরা এখানে যে এমবেসিগুলো আছে তাদের কেন আছে? আমাদের এমবেসিগুলোর নিয়ম হচ্ছে যে প্রতি দেশে যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র, এগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বিশেষ করে বাণিজ্য, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগ এগুলো আছে, সেই জন্য এদের সঙ্গে আমাদের একটা বন্ডিংস থাকে। তো সুতরাং সেই জায়গায় তাদের রিপ্রেজেন্টেটিভ এনারা কিন্তু আমাদের সঙ্গে, মানে আমরা নালিশ করার মতো অবস্থায় কিন্তু কোনো সময় নাই, কিন্তু আমাদের মানসিকতা হয়ে গেছে, বহুদিন ধরে আমরা দেখছি এটা হচ্ছে। তা আমরা বিশেষ করে আমাদের সময়, জাতীয় পার্টি সরকারের সময় কিংবা জাতীয় পার্টি যখন কোনো বিদেশি এমবেসিতে যায় বা দাওয়াতে যায়, আমরা সৌজন্য সাক্ষাৎকার করি এবং শুধু যদি ইনফরমেশন চায় আমাদের কাছ থেকে দেশে কী ঘটতেছে তাদেরকে অ্যাপ্রাইজ করি, কিন্তু আজ পর্যন্ত কোনো কমপ্লেন নিয়ে আমার কারো কাছে যাইনি। কারণ এটা তো দেশের মান সম্মান জড়িত। আমার দেশের যে প্রবলেম, আমি মনে করি এটা আমাদেরই সলিউশন করা উচিত। আজকে যে ইলেকশন যেটা হয়েছে, ইলেকশন নিয়ে বহু আপনার অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগগুলোর দায়ের ক্ষেত্রে হচ্ছে ইলেকশন কমিশন। ওখানে এটা তো কো জুডিশিয়াল একটা বডি। আপনি মনে করেন কনস্টিটিউয়েন্সি অনুযায়ী হয়েছে,
আম অভিযোগ করার কোনো সুযোগ নাই। মনে করেন আমি একটা কনস্টিটিউয়েন্সি থেকে দেখেছি যে এখানে আমার 4টা সেন্টারে গন্ডগোল হচ্ছে, আমাকে স্পেসিফিক বলতে হবে যে 4টা সেন্টারে এতগুলো ভোট হওয়ার পরে ওখানে ভোট চুরি হয়েছে, আমার কাছে এভিডেন্স আছে। তো ওনারা তো তা করেন নাই। ওনারা হঠাৎ দেখলাম 2টার দিকে উইথড্র করে দিলেন সারা বাংলাদেশে। উইথড্র করার পরে এতদিন পর্যন্ত কোনো ওনারা এসছেন, এতদিন পর্যন্ত বিএনপি ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপি এবং জামাত এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ মতো এবং তাদের একটা কথা ছিল যে শেষ পর্যন্ত আমরা থাকব, আমরা দেখব, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ভোট চুরি বন্ধ করব। কিছুই দেখলাম না, কারণ এগুলো করতে গেলে জনসাধারণ লাগে। তো জনসাধারণ তাদের কাছে নাই। তো না থাকলে কি হবে? না থাকলে হবে এইভাবে একজন যাবে আরেকজন জানবে না, আরেকজন যাবে আরেকজন জানবে না, সাংবাদিক সম্মেলনের মধ্যেই আপনার দলটা চালাতে হবে। সুতরাং আমি আলাল ভাইকে বলবো, যেটা সাংবাদিকরা তো উন্মোচন করেছেন, আপনি বলেন, আপনার দলের পক্ষ থেকে বলেন কেন গিয়েছিলেন উনি মহাসচিব। আপনি যদি না জানেন তাহলে সেটাও বলেন যে আমি জানি না কেন গিয়েছিলেন, উনি লুকিয়ে গিয়েছিলেন নাকি আপনাদের জানিয়ে গিয়েছেন। মহাসচিব তো একটা ইনস্টিটিউশন, মহাসচিব একটা দলের রিপ্রেজেন্টেশন করে, রিপ্রেজেন্টেটিভ। উনি একা একা হঠাৎ করে এখানে চলে গেলেন একটা এমবেসিতে, এটা তো হইতে পারে না। তো আমাদেরকে জানতে হবে তো উনি কেন গেলেন। এটা তো না, এটা তো কি বলবো আমি, এটা আর কিছু বলার নাই আমার, না আর কিছু বলবো না। আর তাছাড়া ওনাদের যে প্রবলেমগুলো হয়েছে সেটা আমি বলি, ওনাদের নেতৃত্বহীনতা ছিল 1 নম্বর, 2 নম্বর নমিনেশন বাণিজ্য ছিল, 3 নম্বর ছিল প্ল্যানিংয়ে সম্পূর্ণরূপে ভুল ছিল। ওনারা কি করেছেন জানেন? 9 ডিসেম্বর পর্যন্ত ওনাদের প্রতিটা কনস্টিটিউয়েন্সির 4 থেকে 5জন ক্যান্ডিডেট দিয়েছে, ওদেরকে এঙ্গেজ করে রেখেছে। তারা জানে না 9 তারিখের পরে, 9 তারিখ থেকে 30 তারিখ কতদিন থাকে, 18 দিনে কি নির্বাচন হয়? আমরা তো আরম্ভ করেছি বহু আগে থেকে, আমরা জানি যে আমি ওখানে ক্যান্ডিডেট, আমাকে মাঠ প্রিপেয়ার করতে হবে। সেটা তো ওনাদের ওই দায়িত্ব ছিল না বোধ হয়, যে হলেই হলো। আর ওনারা 9 তারিখ পর্যন্ত 4 থেকে 5 জন রেখে দিয়েছেন মাঠে। কোন ব্যক্তিটা নমিনেশন পাবে বলেন? কে বুঝবে যে আমি 9 তারিখে আমি নমিনেশন পাবো, কি কাজটা করব, কার কাছে যাব, কি আমার ম্যান্ডেট আছে, এই জিনিসটাই তো 9 তারিখ পর্যন্ত আমি বলতে পারি নাই। তাহলে কেন করেছেন ওরা? এটা আমি বলতে চাই না কিছু, এটা কোনোদিন না কোনোদিন হয়তো গবেষকরা বের করবেন যে এটার ভিতরে কি ছিল, কেন এরকম করলো। কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত দেখি নাই এরকম করে, যেমন লাস্ট ডে পর্যন্ত 4 থেকে 5 জন রেখে দেয়। আর নির্বাচন কমিশনের টাইমগুলো দেখেন, যেদিন থেকে আপনি নমিনেশন পেপার সাবমিট করবেন, তারপর যেদিনে বাছাই হবে, যেদিনে উইথড্র হবে, বাছাই থেকে উইথড্র, এবার টাইম ছিল 9 দিন। ওনারা যেহেতু বাড়িয়েছিলেন 3 দিন, ওনাদের কথায় না 4 দিন বাড়লো, ওইটাও আপনার ওই পিরিয়ডের মধ্যে চলে গেছে। তো 9 দিন পর্যন্ত ছিল একটা প্রার্থীর উইথড্র করার সময়, ওনারা উইথড্র করেন না, একদম লাস্ট ডেটে এসে উইথড্র করলেন আনপ্রিপেয়ার্ড অবস্থায়। কারণ আমি বলতে পারি, আপনি ওটা পরিষ্কার যে 4 জন যদি থাকি, এই 18 দিনের নির্বাচন কে করবে? কয়দিন করব? আমি করব? সেই জন্য ওনাদের কোনো পোস্টার, ওনাদের কোনো ব্যানার, এগুলো আমরা দেখতে পাই না, সময় পাই নাই ওনারা ছাপানোর, সময় পাওয়া যায়নি। 18 দিনে কি করবেন আপনি? 9 থেকে 30 দিন পর্যন্ত, 18 দিন, 17 দিন, 2 দিন আগে বন্ধ হয়ে গেছে নির্বাচন। তাহলে এই 17 দিনে একটা দল যারা 10 বছর ক্ষমতার বাইরে, তারা কিভাবে নির্বাচন করে আপনার জয়লাভ করবে আশা করেন? এটা আমার একটা বিগ কোশ্চেন, আমি জানতে চাই। একটা দল তো এরকম হইতে পারে না। একটা দল দেশের জন্য, যখন আপনি মানুষের জন্য আপনি কাজ করতে যাবেন, আপনার ম্যানিফেস্টো আছে, আপনি কি কি জনসাধারণের কাছে যাবেন। যদি একটাই হয় যে না আমরা এই মানে মহাজোটকে ধ্বংস করে দেব, মহাজোটের মানে যা কিছু অর্জন আছে সবগুলো নষ্ট করে দেব, মহাজোটের যত উন্নয়ন আছে সবগুলো নষ্ট করে দেবো, মানুষও সেটা শুনে নাই। মানুষও 288 দিয়ে দিছে। এখন আমরা পড়েছি প্রবলেমে, স্পেস ইজ ভেরি লো, 12টা। তারপরেও আমরা বিরোধী দলে থাকার চেষ্টা করছি। জানেন, জাতীয় পার্টি ত্যাগের মহিমা আছে, জাতীয় পার্টি ত্যাগ করতে জানে। জাতীয় পার্টি আপনার সময়ের প্রয়োজনে জাতীয় পার্টি যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত। সেজন্য আমরা এখনো প্রস্তুত হয়ে আছি যে বিরোধী দলের দায়িত্ব আমরা পালন করব। জি, ইকবাল সোহান চৌধুরী, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আলাল ভাই তার বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে ভূ রাজনৈতিক কৌশলের কথা। সেটা হচ্ছে যে আমাদের এই দেশের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে সেখানে অনেক দেশেরই সেই ইন্টারেস্টটা আছে আর কি সেখানে।
তো আমরা আজকে বিভিন্ন যারা বিশ্লেষক আছেন তাদেরও আমরা বিভিন্ন লেখা গণমাধ্যমে দেখেছি, সেখানে তারা বলছেন যে পাকিস্তান আফগানিস্তানের পরে এবং মিয়ানমারে মানে এই এলাকায় তাদের একটু মানে ভূ রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য আসলে আমেরিকার বিশেষ স্বার্থ আছে এখানে। আসলে আপনিও কি সেটাইকেই মনে করেন কিনা যে এখানে আসলে আমেরিকার যে তৎপরতা? দেখুন, আপনি যে ভূ রাজনীতির এবং গুরুত্বপূর্ণ অবস্থান বাংলাদেশের কথা বলছেন, সেটি তৈরি হয়েছে এবং তৈরি করেছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে একসময় বাংলাদেশ নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে, বাংলাদেশ একটি জঙ্গিবাদের একটা অভয়ারণ্য হচ্ছে, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, বাংলাদেশের ভবিষ্যৎ বলে কিছুই নেই, এই ধরনের একটা ধারণা বিশ্বের বুকে ছিল। এবং দারিদ্র্যপীড়িত, আমাদের প্রাকৃতিক দুর্যোগ, আমাদের শিক্ষার অভাব, আমাদের ঘরে বাতি নেই, আমাদের ঘরে খাদ্য নেই ইত্যাদি ছিল বাংলাদেশের একটা বাইরে একটা চিত্র। আজকে দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে দেশকে বিভিন্ন ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে তিনি যে অভূতপূর্ব তার দূরদর্শিতা দিয়ে, আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধি বলুন, আমাদের রেমিটেন্স বলুন, আমাদের মহিলাদের ক্ষমতায়ন বলুন, আমাদের বয়স্কদের অবস্থান বলুন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি বলুন, বিদ্যুতে আজকে অগ্রগতি বলুন, বিএনপি জামাতের সময় কোথায় ছিল বিদ্যুৎ আর আজকে কোথায় এসেছে, এই সব কিছু মিলিয়ে আজকে বিশ্বের কাছে কিন্তু আমরা উন্নয়নের একটি রোল মডেল। এটি আমার কথা নয়, এটি বিশ্বের যতগুলো আপনার অর্থনৈতিক আন্তর্জাতিক জরিপ আছে তাতে বলা হচ্ছে বাংলাদেশ এখন একটা সম্ভাবনার দেশ। যদি সেই সম্ভাবনার দেশ যখন হবে, স্বাভাবিকভাবেই সকলের দৃষ্টি বাংলাদেশের দিকে আসবে। আর বিশেষ করে প্রধানমন্ত্রী এবারে চতুর্থবার নির্বাচিত হওয়ার কারণের জন্য এবং যে বিপুল তার যে জয় হয়েছে তার কারণের জন্য কিন্তু তার নেতৃত্বটাকে আজকে কিন্তু এই বাস্তবতাটাকে বিদেশ মেনে নিতে বাধ্য হচ্ছে। আপনি জানেন যে সাধারণত সেই ক্ষেত্রে আমেরিকা তার নিজের স্বার্থে বাংলাদেশকে গুরুত্ব দেবে, আমাদের স্বার্থে আমেরিকার কাছে যেতে হবে না। এক সময় তারা জিএসপি তারা বন্ধ করে দিয়েছিল। এখন বিএনপির পক্ষ থেকে সেই ধরনের একটা করার চেষ্টা হচ্ছে যে তারা এখানে পরাজিত হয়ে তারা বিদেশের কাছে ধর্ণা দিয়ে বিদেশ যেন বাংলাদেশের উপরে কোনো এই ধরনের একটা অবরোধ সৃষ্টি করেন বা কোনো ব্যান ইম্পোজ করেন ইত্যাদি। একটি জিনিস দেখুন যে এই শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশমূলক প্রতিহিংসামূলক কারণের জন্যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে অর্থায়ন পদ্মা সেতু থেকে প্রত্যাহার করা হয়েছিল একটা অজুহাত দিয়ে দুর্নীতি, সেই দুর্নীতি ওয়ার্ল্ড ব্যাংকও প্রমাণ করতে পারেনি। কানাডাতে বিচার হয়েছে, সেই বিচারে ওয়ার্ল্ড ব্যাংক প্রমাণিত হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক ভুল ইয়েতে করেছে। এবং কারা করেছিল? এই বিএনপি এবং তার সাথে জড়িত এবং ডক্টর আমাদের নোবেল বিজয়ী ইউনূস সাহেব তারা করেছিলেন। এবং দেশের বিরুদ্ধে আপনি দেশের মানুষের কাছে পরাজিত হয়েছেন, মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আজকে সে মানুষকে আপনি প্রতিহিংসা নিচ্ছেন বিদেশের কাছেই আপনার অভিযোগ তুলে দিয়ে আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমাদের এই গণতন্ত্রের অগ্রযাত্রা, আমাদের উন্নয়নের যে অব্যাহত যাত্রা সেগুলোকে বন্ধ করার জন্য। এবং আমি মনে করি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে যখন বিদেশি রাষ্ট্রপ্রধানরা যখন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট সেটি আপনি দেখেন মিডিয়াতে এসছে, তারা এই নির্বাচনকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হিসাবে দেখেছে এবং তারা বলেছে যে এই নির্বাচনের মাধ্যমে 14 সালের যে তিক্ত অভিজ্ঞতা, সন্ত্রাস, আগুন,
দিয়ে মানুষ পুড়িয়ে মারা, তার থেকে কিন্তু জনগণ বিরত থেকেছে, রাজনৈতিক দলগুলো বিরত থেকেছে। এই যে একটি ইতিবাচক দিক মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে গিয়ে নালিশ করে তো কোনো লাভ হবে না। রাষ্ট্রদূত কিন্তু নীতি পরিবর্তন করতে পারবেন না, স্টেট ডিপার্টমেন্ট করবে, হোয়াইট হাউস করবে। এবং আমি মনে করি যে আজকে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী যে রোহিঙ্গা ইস্যুতে যে নূতন একটি বিশ্ব দৃষ্টি তিনি আকৃষ্ট করেছেন, এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে বা বাংলাদেশের এই নির্বাচনের বিরুদ্ধে বা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নালিশ দিয়ে কোনো লাভ হবে না। একটি কথা আমি বলতে চাই, সেটি হলো মির্জা ফখরুল সাহেবের অধিকার আছে বা তিনি মনে করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন, ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করতে পারেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাথে করতে পারেন, কারোর সাথে বৈঠক করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বৈঠক করার পরে এটা তো প্রথম দায়িত্ব হলো আপনি জনগণকে জানাবেন কেন আপনি গিয়েছেন, কি আপনি বলেছেন, কি আপনার বক্তব্য ছিল। এবং সেখানে সেই জনগণকে তিনি মিডিয়ার সামনে কোনো কথা বলেননি। এবং আজকে মিডিয়াকে ইনফর্ম না করা মানে কি, মানে হলো আপনি জনগণের কাছে আপনি যে কথাগুলো কথা বলেছেন, যে কথাগুলো আলাল সাহেব বলছেন, তিনি কি নালিশ করেছেন, সেটা অনুসন্ধিৎস সাংবাদিকতা করতে হবে। অনুসন্ধিৎস সাংবাদিকতার তো প্রশ্ন না, এটা জনগণের রাইট হলো তার কাছ থেকে জানা। তিনি একটি দলের মহাসচিব, তিনি কেন গিয়েছেন রাষ্ট্রদূতের কাছে সেটা তিনিই বলবেন। এটা তো অনুসন্ধিৎসের ব্যাপার না। এমন যদি হতো তিনি গোপনে গিয়েছেন, তাহলে আমরা অনুসন্ধিৎস করে বের করতাম যে তিনি গোপনে গিয়েছেন, কিন্তু আমরা প্রকাশ করে দিচ্ছি যে তিনি এই যে তিনি গিয়েছিলেন, এতটা সময় গিয়েছিলেন, তিনি ওপেনলি গিয়েছেন। যখন ওপেনলি গিয়েছেন, তার দায়িত্ব হলো জনগণকে জানানো, দেশের মানুষকে জানানো। যেমন তার দলের লোকদেরকেও তো উনি জানাননি কেন গিয়েছেন। আজকে তাই আমি মনে করি এই যে লুকোচুরি, এর ফলে যেটি হচ্ছে বিএনপি আবার নিজের নেতৃত্বের দৈন্যতা এবং তারা যে জনগণের কাছে ব্যর্থ হয়ে প্রত্যাখ্যাত হয়েছে সেটির বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন এই ধরনের বক্তব্য দিয়ে। প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, জাতীয় পার্টির যে একজন সদস্য আছে এবং আওয়ামী লীগের যে একজন সদস্য আছে ওনাদের কাছে, আমি বলছি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে। জি জি বলুন। আমি প্রথম ভোটার, এই ফার্স্ট প্রথম ভোটার হয়েছি। ভোট কেন্দ্রে গেছি, ভোট দিতে 9টা 50 মিনিটে। কিন্তু আমার সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আমারে যেখানে আপনাদের স্লিপ দেয়, স্লিপই দেয়নি। আমি ভোট দিতে যাবো, তারপরে আমি ভোটার আইডি কার্ডটা নিয়ে আমি ভোট দিতে গেছি। আমার বলছে যে এখন আর ভোট হবে না। আপনার প্রশ্ন কোথায়, প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমি প্রশ্নটা সেইটাই তো বলবো, সেটা তো আপনার সময় দিতে হবে। আমার ওই জায়গা থেকে বাইর করে দিচ্ছে। তা আমি বলছি আমি তো প্রথম ভোটে আমি ভোট দেবো। তা বলছে যে এখন 10টা বেজে গেছে, এখন আর ভোট ভাই আপনি প্রশ্ন করেন, আমি বুঝতে পেরেছি আপনি সরাসরি প্রশ্নটা করেন। এনারা বলছে যে আমি তো এতক্ষণ শুনছি তাদের গল্প। তারা বলছে যে জনগণ নেই, এ নেই, তা নেই, ভোট সাথে নেই। আমি যে প্রথম ভোটার, আমি ভোট দিতে গেলাম, আমার ভোটটা নেওয়া হলো না কিসের জন্য? জি জি, আমি যদি ওনার প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো উনি কার কাছে এই সময়ের মাধ্যমে ওনার কথাটা বলবেন, না যেখানে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের কাছে তিনি নালিশ করবেন? একটা জায়গা তো আছে। আজকে তিনি যে কথাগুলো বলছেন, তিনি প্রথম ভোটার কিনা, তিনি সে ব্যক্তি কিনা, এবং তিনি যে কথাটি বলছেন সেটা প্রমাণ কি? এখন তিনি হয়তো এটা আপনারা যেহেতু অ্যালাউ করেছেন সরাসরি প্রশ্ন, সেই প্রশ্নের মধ্য দিয়ে তিনি একটি দলের প্রতি কথাগুলো বলছেন একটু পক্ষপাতিত্ব হয়ে। আমি মনে করি তার যদি অভিযোগ থাকে, সে অভিযোগটা তিনি লিখিতভাবে তিনি জানাবেন নির্বাচন কমিশনকে, তথ্য দিয়ে এবং ফ্যাক্টস দিয়ে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেটা দেখা কোন সেন্টারে তাকে ভোট দিতে দেওয়া হয়। তারপরে যে জিনিসটা হলো, আজকে দেখুন আলাল সাহেব অনেকগুলো কথা বললেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তার ঝাল কেন মিডিয়ার উপরে ঝাল ছাড়ছেন আপনারা?
আজকে মিডিয়া তো আপনাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। আপনারা যখনই রিজভী সাহেবের কোনো ইয়ে নেই, প্রতিদিন বসে বসে সেখান থেকে তিনি অভিযোগের ঝুলি তিনি দিয়েছেন, মিডিয়া কিন্তু পাশাপাশি সেগুলো প্রকাশ করেছে। আওয়ামী লীগের তো ওবায়দুল কাদের সাহেব শুধু বলতেন, আর ওনাদের বলতেন মির্জা ফখরুল সাহেব বলতেন, রিজভী সাহেব বলতেন, সবগুলো কিন্তু করেছে। আর দুই পাশে দিয়ে দেন ভাগ করে, তারপরে তো দরকার নেই। যথেষ্ট বলেছেন। জনগণ বলতে বলতে তো ফেনা তুলে ফেললাম। জনগণ কাদের পক্ষে এটাই যদি দেখানোর সুযোগ দেওয়া হতো তাহলে না বুঝতাম। এই যে বললেন নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশনার বাংলাদেশের ইতিহাসে, আপনি তো অনেক সিনিয়র মানুষ, বাংলাদেশের ইতিহাসে কোন চিফ ইলেকশন কমিশনার আজ পর্যন্ত বলেছে নির্বাচনের সময় যে হাসপাতাল, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখতে হবে? কেন তিনি সর্বশেষে আহ্বানটি জানালেন? আজ পর্যন্ত কেউ জানায়নি। কি কারণে জানালেন? যে নির্বাচনটি সাংঘর্ষিক দিকে যাবে, সিএসি নিজে জানতেন যে খুন খারাপি হবে, ধর্ষণ হবে, এগুলো হবে, এই জন্য উনি এই কথাগুলো বলেছেন, যেটার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। আর আবিধানিক অর্থে কাগজে কলমে উনি ভোট কেন্দ্রে যাবেন প্রশ্নকারী নির্বাচন কমিশনের কাছে। আরে ডক্টর কামাল হোসেনরা গিয়ে, মির্জা ফখরুল ইসলামরা গিয়ে, আসম আব্দুর রবরা গিয়ে, কাদের সিদ্দিকীরা গিয়ে কোনো প্রতিকার পাননি। উনি কি প্রতিকার পাবেন একজন সাধারণ ভোটার? যেখানে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, যেখানে ভোটের সময় মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে ভোট কেন্দ্র বন্ধ রাখা হয়েছে, যেখানে আগের দিন রাত থেকে সিল মারা হচ্ছে, সেগুলো মিডিয়ায় প্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায়, সেইগুলোরই কোনো প্রতিবিধান নাই। একজন ভোটার সেখানে গিয়ে কি করবে? আর জনগণ 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 যে আমরা বলি, আমিও দাবি করব জনগণ, আমার প্রতিপক্ষ বলবে জনগণ। আসলে জনগণ কি, সেইটা লিটমাস পরীক্ষাটা কিন্তু গণতন্ত্রে হয়নি। বহুদিন ধরে বাংলাদেশে হচ্ছে না, 14 পরে এখনো হয়নি। যে কথাটি বললেন ইমাম সাহেব যে মহাজোট, মহাজোট না, মহাজোটের বাইরেও জাতীয় পার্টি উন্মুক্ত আসনে নির্বাচন করেছে। এই কথাটা কালকেও উনি একটি মিডিয়ায় বলেছেন, এবং গতকালকেও উনি বলেছেন যে আমরা সরকারের সঙ্গে থাকতে চাই। উনি বলেছেন, আমি নিজে শুনেছি যমুনা টিভিতে। এবং গতকালকে ওনাদের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মশিউর রহমান রাঙা সাহেব, তিনি বলেছেন মহাজোটের মহানেত্রী যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তাহলে এখন মহাজোটের মহানেত্রী বলতে যদি উনি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে থাকেন, তাহলে তিনি সিদ্ধান্ত নেবেন না এরশাদ সাহেব সিদ্ধান্ত নেবেন? সেটাও তো মানুষ জানতে চায়। আর সর্বশেষ যে কি হবে আপনি কি জানেন? আপনি আমাকে বললেন যে আমার জানা উচিত। হ্যাঁ, আমার জানা উচিত, কিন্তু আমি তো বললাম যে আমি এটা বলতে গেলে পার্টিজান বলা হবে, আমাকে বলা হবে এটা আপনার দলীয় বক্তব্য, এই জন্য আমি এটা বলবো না কি কারণে উনি ওখানে গেছেন। আপনারা বের করেন, আপনারা যেহেতু সরকারের সঙ্গে আছেন এবং মহাজোটের মহানেত্রীর অনুগত হয়ে আছেন, এখন আপনাদের দলের চেয়ারম্যান কি করবেন? যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে জনগণকে জানানো আপনাদের দায়িত্ব, সেটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব। সেই দায়িত্বটা একটু তাৎক্ষণিকও হতে পারে, একটু বিলম্বও হতে পারে। সরকারের পক্ষে সমস্ত স্টেট মেশিনারি কাজ করছে, তারা তাৎক্ষণিক জানাতে পারে। আমাদের তাৎক্ষণিক জানাতে তো অনেক রকমের সমস্যা আছে। যেখানে ঘাট ধরে মির্জা আলমগীরের মতো লোককে ট্রাক ভাঙার মামলায় নিয়ে যাওয়া হয়, পার্টি অফিস ভেঙে সাদেক হোসেন খোকার মতো মেয়রকে তুলে নিয়ে যাওয়া হয়, যেখানে আমি জেল খেটেছি 4.5 বছর, রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর অফিসের সামনে গাড়ি পোড়ানোর মামলা পর্যন্ত আমার নামে। এটা মানুষ বিশ্বাস করে? যদি মানুষ বিশ্বাস করে, জনতার আদালতে আমি আজীবন সাজা নিতে রাজি আছি। কিন্তু এই সরকার তো বিশ্বাস করানোর চেষ্টা করেছে, শত শত মামলা দিয়ে অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, সেগুলোর দিকে একবারও আপনারা যাচ্ছেন না। যত অপরাধ এই দেশে সব হচ্ছে বিএনপির সৃষ্টি, সব বিএনপির সৃষ্টি, অনার সৃষ্টি যত এই দেশে। আমি যদি বলি ইতিহাস থেকে, স্বাধীনতার পর থেকে অনার সৃষ্টি যা কিছু এই দেশে, তার সব কিছুর গুরু হচ্ছে আওয়ামী লীগ। সব কিছু, ফার্স্ট ইন্ডেমনিটি রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডের, সেটাকে ইন্ডেমনিটি দিয়েছে আওয়ামী লীগ, প্রথম আওয়ামী লীগ দিয়েছে। সেটা কি? ওনারা বলে যে ইন্ডেমনিটি নাকি বিএনপির অধীনে প্রথম হয়েছে, না। তারপরে ফার্স্ট ক্রস ফায়ার সিরাজ শিকদারের, সেইটাকেও দিয়েছে, সৃষ্টি করেছে আওয়ামী লীগ। হাইজ্যাক শব্দ সৃষ্টি আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যালট বাক্স ছিনতাই থেকে 73-এর বিতর্কিত নির্বাচনে সবকিছু হচ্ছে আওয়ামী লীগ। তারা পথ দেখিয়েছে, সেই পথের মধ্য দিয়ে গিয়েছে অন্যান্য দল হয়তো বা কম বেশি। কিন্তু এবার যেটা হয়েছে, এটা এত ব্যাকরণ সম্মত এবং এত সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে যে এর মধ্যে থেকে সময় শেষ। আমি সংক্ষেপে জানতে, সেটা হচ্ছে যে আপনারা জনগণের কাছে সংক্ষেপে তো আমাকে জানতে চাইলেও আমি জানি পরবর্তীতে আবার সময় দিবেন ওনাদেরকে। না, সময় শেষ আমাদের। না, আমি জানি না সময় শেষ কিনা। আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে যে জিনিসটি তৈরি করা হচ্ছে, মাখনের মেরুদণ্ডওয়ালা কিছু লোকজনদেরকে দিয়ে এই যে একটা শক্তি দাঁড় করানো হয়েছে, আর্টিফিশিয়াল শক্তি। এই শক্তি যে জনগণের কথা ইকবাল সোবহান ভাই বললেন না, সেই জনগণের উপরে আমাদের আস্থা আছে বলেই বলি যে জনগণ যদি ঘুরে দাঁড়ানোর সুযোগটা পায়, মাখনের মেরুদণ্ডগুলো ভেঙে যাবে, শেষ করতে হবে, এবং যেখানে মিথ্যা হচ্ছে শিল্প,
সেখানে ভালোবাসা অল্প, না, আর সেই বাকি ক্ষেত্রে সব গল্প। মানে সেই ক্ষেত্রে আপনাদের তিনজনকেই ধন্যবাদ। তবে আপনি যেভাবে মানে সবাইকেই প্রতিপক্ষ মনে করছে বিএনপি, সেটা আসলে কতটুকু তাদের মানে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে সেটা আমি আসলে না, সবাইকে সময়ই বলে যাবে। প্রতিপক্ষ মনে সবাইকে হচ্ছে। আপনারা প্রতিপক্ষ বানিয়ে ছাড়ছেন, সেটা আসলে প্রতিপক্ষ কতটুকু কাজের বানাচ্ছি। হবে সেটা আসলে বানাচ্ছি। আমরা সময় বলে দেবে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।